হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের প্রত্যেকের মিশন হোক, লক্ষ্য হোক ডব্লিউবি প্রাইমারি টেট 2022। তার জন্য এই সিরিজটি চালু করেছি। প্রত্যেকটি সাবজেক্ট আমরা আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি অ্যান্ড সাইকোলজির শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব থেকে। আজকের টপিক এটি ভেরি ভাইটাল টপিক, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব বা কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস কত নম্বর? ক্লাস 6। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে প্লেলিস্ট থেকে। টার্গেট প্রাইমারি টেট 2022 প্লেলিস্টের নাম। তো চলো প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও। আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে এমসিকিউ সলভ করব সম্ভাব্য কোশ্চেন সহ। দেখো, প্রথমেই আমরা দেখব কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। ইংরাজিটাও আমাদের দেখে রাখতে হবে, কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি। আগে পেঁয়াজের যেমন পড়েছি কগনিটিভ ডেভেলপমেন্ট, আরও অনেক ডেভেলপমেন্ট আছে। এটা হচ্ছে নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো নৈতিক বিকাশ জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে, যে নৈতিক ব্যাপারটা কি, নীতিবোধটা আমাদের দেখে নিতে হবে। এখানে তোমাদের বলে রাখি, নীতিবোধ বা নৈতিক বোধটা কি, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। দেখো, আমাদের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত বা অনুচিত বোধকে এক কথায় নৈতিক বোধ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে চিন্তা ভাবনাটা, সেটা ন্যায় না অন্যায়, সেটা ভালো না মন্দ, সেটা উচিত না অনুচিত, এই যে বোধটা, এই বোধটাকে এক কথায় নৈতিক বোধ বা নীতিবোধ বলা হয়। এই নৈতিক বোধ কিন্তু ব্যক্তি বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ একটি শিশুর শিশুর তো সচরাচর নৈতিক বোধ খুব একটা থাকে না, কিন্তু সেই নীতি আজকে যে আলোচনা করব সেটা শিশুর নীতিবোধ নিয়েই। ঠিক আছে, অর্থাৎ কারণ মনে রাখবে, এই শিশুর যে নৈতিক যে পর্যায় সেটাকে নিয়ে কিন্তু বিশ্লেষণ করেছেন কোহলবার্গ। সেটা নিয়ে আমরা আলোচনা করব, এখান থেকে অনেক কোয়েশ্চেন সলভ করব, পরীক্ষায় আসবেও। ঠিক আছে, তো এই নৈতিক বোধ কিন্তু ব্যক্তি, এখানে ব্যক্তি কেন বলেছে, কারণ শিশু বলতেই পারতো, কিন্তু কারণ শিশুদের মধ্যে এই পরিবর্তনটা দেখা যায় না। তাই শিশু যখন আস্তে আস্তে ব্যক্তির দিকে ম্যাচিওর হয়ে যায়, তার পরিবর্তন আস্তে আস্তে হতে অবশ্যম্ভাবী, কিন্তু শিশু মনে সেটা অতটা প্রভাব ফেলে না। তাই ব্যক্তি এখানে উল্লেখ করা আছে। কারণ নৈতিক স্তর হচ্ছে শ্রেষ্ঠ স্তর, আমাদের আস্তে আস্তে নৈতিক বোধটা হচ্ছে একদম শ্রেষ্ঠ মানে পর্যায়ে, একদম উচ্চ পর্যায়ে। তাই শিশুরা যত বড় হয় তত এগুলো বাড়তে থাকে তাদের মধ্যে নৈতিক বোধ। এখানে সালটা মনে রাখবে, 1950-এর দশকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে কোহলবার্গ নৈতিক বিকাশের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাহলে কোহলবার্গ কতর দশকে গবেষণা করেছিলেন? 1950-এর দশকে। কোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছিলেন? আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে উনি গবেষণা করেছিলেন। কিসের উপরে? মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। 31শে জানুয়ারি যা কোশ্চেন এসেছিল তাতে এইভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দেখো, কোহলবার্গ বলেছেন যে টপিকগুলো একটু গুরুত্বপূর্ণ। কোহলবার্গ কি বলেছেন? কোহলবার্গ বলেছেন শিশুদের নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের কগনিটিভ ডিলেমার বিশেষ ভূমিকা দেখা যায়। আবারও বলি, শিশুদের যে নৈতিক বিকাশ, নীতিগত বিকাশ, সেই নীতিগত বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের বিশেষ ভূমিকা দেখা যায়। জ্ঞানমূলক দ্বন্দ্ব অর্থাৎ দুটো শিশু দুরকম ভাবছে, তাদের জ্ঞানের যে একটি দ্বন্দ্ব হচ্ছে, বা কোনো শিশুর দ্বিচারিতা, দোমনা, একটি বিষয় দেখছে কিন্তু আবার মানে ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই যে দুটো করে জিনিস, দ্বিচারিতা, এর মধ্যে পরস্পর বিরোধী চিন্তা হয়ে যাচ্ছে। সেইখানে বিশেষ ভূমিকা দেখা যায়। এই পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতের ফলে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন যদি আসে যে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয় কিভাবে? পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের যে সংঘাতের ফলেই সৃষ্টি হয়। তাহলে কাদের সঙ্গে? পরস্পর বিরোধী চিন্তার সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতের, বা ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতের ফলেই হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। অর্থাৎ বলতে এখানে তোমরা জেনে রাখো, কোহলবার্গ তার তত্ত্বে জ্ঞানমূলক বিকাশ, নৈতিক, এই যে নৈতিক বিকাশ, তার জ্ঞানমূলক বিকাশকে স্বীকার করেছেন, জ্ঞানমূলক দ্বন্দ্বকে স্বীকার করেছেন, এবং বিশেষ একটি ভূমিকা তার গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন। এটা আমরা পরে পড়বো। অর্থাৎ তিনি তিনটে জিনিস দেখেছেন। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব। যেমন উদাহরণটা দেখে নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। তার উদাহরণটা যেমন, ব্যক্তি জানে যে মিথ্যা কথা বলা পাপ বা পাপের শাস্তি হয়। আবারও বলি, ব্যক্তি জানে, শিশু নয়, ব্যক্তি জানে যে মিথ্যা কথা বলা পাপ এবং পাপের শাস্তি হয়। কিন্তু ব্যক্তি যখন দেখে যে মিথ্যা কথা বলে কোনো কোনো ব্যক্তি লাভবান হচ্ছে, সে জানে যে মিথ্যা কথা বলা পাপ, পাপের শাস্তিও হয়, কিন্তু সে দেখতে পাচ্ছে চোখের সামনে কোনো ব্যক্তি লাভবান হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলি, তখনই তার মনে জ্ঞানমূলক দ্বন্দ্ব দেখা যায়, করব কি করব না। অর্থাৎ আমিও কি বলবো, অর্থাৎ তাকে দেখছে যে সে লাভবান হচ্ছে, তাহলে আমিও কি লাভবান হব? কিন্তু লাভবান যদি না হয়, পাপের ভাগিদার হব না। তো এইরকম মানে বিশ্বাস তার মনের মধ্যে দ্বিচারিতা তৈরি হয়।
কারণ এটা ব্যক্তি, শিশুদের মনে নয়। শিশুরা আস্তে আস্তে যত ম্যাচিওর হয়, উত্তর প্রথাগত পর্যায়ে একটু আগেই আমরা পড়বো একটু পরে। দেখো, নীতিবোধ এই জ্ঞানমূলক দ্বন্দ্বের কিন্তু অবসান ঘটাতে পারে, অবসান ঘটিয়ে ব্যক্তির মধ্যে সাম্যাবস্থা ফিরিয়ে আনে। তাহলে নীতিবোধ কতটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও। এই যে জ্ঞানমূলক দ্বন্দ্বটা হচ্ছে, সেটা কিন্তু তোমার নীতিবোধই একমাত্র সেই দ্বন্দ্বকে অবসান ঘটিয়ে তোমার মধ্যে তার মানে ব্যক্তির মধ্যে, তুমি যদি ভাবো, তোমার মধ্যে সাম্যাবস্থাকে ফিরিয়ে আনতে পারবে নীতিবোধ। প্রশ্ন আছে, জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটাতে কে সাহায্য করে? অ্যান্সার হবে নীতিবোধ। তাহলে ব্যক্তির মধ্যে সাম্যাবস্থা কে ফিরিয়ে আনে জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে? অ্যান্সার হয়ে যাবে নীতিবোধ। কারণ কোহেলবার্গের নৈতিক বিকাশ সেই কারণেই উনি গবেষণা করেছিলেন শিশুদের নৈতিক বিকাশের উপরে। এই জন্যই জ্ঞানমূলক দ্বন্দ্ব নৈতিক বিকাশের সহায়ক রূপে চিহ্নিত। কোশ্চেন আসে, জ্ঞান কোনটি নৈতিক বিকাশের সহায়ক রূপে চিহ্নিত? অ্যান্সার হয়ে যাবে জ্ঞানমূলক দ্বন্দ্ব। যদিও উপাদানগুলো আরো আছে, জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা, এই তিনটে আছে। ঠিক আছে, এই দেখে নাও, এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি সুন্দরভাবে। কোহলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের তিনটি প্রধান উপাদান আছে। প্রশ্ন আসতে পারে, কি কি সেগুলো? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। আর এই তিনটে কিরকম? এই তিনটে যে উপাদান, সেগুলো কিরকম? এগুলো পরস্পর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। তাহলে কোন তিনটে উপাদান পরস্পর নির্ভরশীল ও মিথস্ক্রিয়া সাপেক্ষ? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। এগুলো কোন তত্ত্বের? এগুলো কোহলবার্গের তত্ত্ব। কোহলবার্গের কি তত্ত্ব? নৈতিক বিকাশের তত্ত্ব। তাহলে উপাদান প্রধান তিনটি কয়টি? অ্যান্সার হবে তিনটি প্রধান উপাদান। তাহলে বুঝতে পারছো কত কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই পাওয়া যায়। এইভাবেই 31 জানুয়ারি কিন্তু কোশ্চেন এসেছিল, যেগুলো তোমরা টাফ ভেবে নিয়েছিলে। এইভাবেই করতে হবে। বুক লিস্ট অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নাও বেস্ট বুক লিস্ট এই ক্লাসটি করার পর। একটু আগে আমরা পাবলিশ করেছি ভিডিওটি। কোহলবার্গ এখানে বলে দিই, যেভাবে বলেছি সেইভাবে তোমরা বুক লিস্টটা ফলো করবে। কারণ 31শে জানুয়ারি বা বিগত বছরের কোশ্চেন আপডেটের যে কোশ্চেন কোথা থেকে এসেছিল সেগুলোও বলে দেওয়া হয়েছে। কোন কোন বই থেকে হুবহু তোমরা মোটামুটি কমন পেয়ে যেতে পারো, সেটাও বলা হয়েছে। দেখো, বলছে কোহলবার্গের নৈতিক বিকাশের তিনটি পর্যায়ের কথা বলেছেন। এইখানেই তোমরা ভুল করো। কটি পর্যায়? সবাই ভাবে যে 6টি পর্যায়, না, 6টি স্তর, 3টি পর্যায়। মনে রাখবে, পর্যায় হচ্ছে 3টি, মেন পর্যায় 3টি, তার আন্ডারে যে দুটো দুটো করে পয়েন্ট আছে সেগুলো হচ্ছে স্তর, সেইগুলো হচ্ছে 6টি স্তর। কিন্তু পর্যায় হচ্ছে মেন 3টি। অনেকেই ভুল করে। সেগুলো কি কি? প্রথম পর্যায় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ। বয়স কত? এখানে বয়স সীমা 4 বছর থেকে 10 বছর। বুঝতেই পারছো, কারণ নীতিগত বোধ যেহেতু আমরা পড়ছি, নৈতিক বিকাশ, বয়সটা কিন্তু জন্মগত থেকে নয়। 4 বছর বয়স থেকে 10 বছর হচ্ছে প্রাক প্রথাগত। দ্বিতীয়ত বলছে প্রথাগত পর্যায়, এটা হচ্ছে কনভেনশনাল স্টেজ, 10 বছর বয়স থেকে 13 বছর পর্যন্ত। নেক্সট 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে লাস্ট উত্তর প্রথাগত মানে পর্যায় বা স্টেজ, পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা কত? 13 বছর বয়স থেকে এবং তার বেশি, অর্থাৎ চলতেই থাকছে। কারণ এইখানেই কিন্তু মেন উত্তর প্রথাগত, এখানেই হচ্ছে ব্যক্তি প্রকৃষ্ট উদাহরণ শিখছে, নৈতিক বিকাশ শিখছে, যুক্তিপূর্ণ বিচার করতে পারছে, সে ম্যাচিওর হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়ে, তাই তার বেশি বলা আছে, কোনো লিমিট নেই। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে? কোহলবার্গের নৈতিক বিকাশের তিনটি পর্যায়, প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত, এইগুলোর দুটো করে স্টেজ আছে। এবার আমরা দেখে নেব প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায় হচ্ছে এই স্তর। আজকে আমরা খুব সুন্দরভাবে এমসিকিউ সলভ করবো এবং খুব দ্রুত ক্লাসটি কমপ্লিট করে দেবো। দেখো, প্রাক প্রথাগত পর্যায় বা ইংরেজিতে কি বললাম, প্রি কনভেনশনাল স্টেজ, এটা কিন্তু 4 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত দেখা যায়। এই সম্পর্কে একটু জেনে নাও, এরপর বৈশিষ্ট্য স্তর দেখে নেব। একে প্রাক প্রথাগত বলা হয়েছে কেন? কারণ এই সময় শিশুরা নিয়ম, প্রথা ইত্যাদির প্রকৃত অর্থ বা কারণ কিছুই বোঝে না। কারণ 4 বছর বয়স থেকে 10 বছরের শিশুর পর্যন্ত কি দেখা যায়? তাদের মধ্যে কোনো কিচ্ছু দেখা যায় না। শিশুর নিয়ম, প্রথা প্রথা ভিত্তি এসব কিচ্ছু দেখা যায় না। তাদের প্রকৃত অর্থ বা কারণ কিছুই তারা বোঝে না, শুধু বাধ্য হয়ে এগুলো পালন করে। তারা শুনে এসেছে বাধ্যতামূলকভাবে, তাই বাধ্য হয়ে এগুলো পালন করে, ব্যাস। এটাই হচ্ছে বৈশিষ্ট্য প্রাক প্রথাগত পর্যায়ের। এই স্তরের দুটি দুটি পর্যায়। তাহলে এখন বললাম যে মেন পর্যায় হচ্ছে 3টি, এবার স্তর যে প্রাক প্রথাগত পর্যায়ের আবার 2টি পর্যায়। কি কি? এটি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এইভাবে মোট 6টি স্তর আছে, 3টি পর্যায়। তো 2টি পর্যায় মানে কিন্তু গোলফাল করবে না। আমি তোমাদের সুবিধার্থে এখানে যদি আমি কেটেও দিই, এটা পর্যায় তোমরা ভাববে না, তোমরা ভাববে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এইভাবে 6টি স্তর। ওকে, তো দেখে নাও প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ 4 থেকে 10 বছর বয়সের স্তর যে দুটি, সেইগুলি দুটিগুলো কি কি? ভেরি ইম্পর্টেন্ট। প্রথম স্তর হচ্ছে শাস্তি ও বাধ্যতা। আবারও বলছি, শাস্তি ও বাধ্যতা। কেন এখানে শাস্তি বাধ্যতা বলা হয়েছে? প্রথম প্রথম শিশুরা শাস্তির ভয় বা পুরস্কারের লোভে নিয়ম, প্রথা ইত্যাদি নির্দেশ পালন করে। একটু আগেই শিখলাম বাধ্যতামূলক। তারা জানে যে এখানে ভয় আছে,
পুরস্কারের লোভ আছে, তাই তারা শিখছে, বাধ্য হয়ে করছে, তারা লোভের জন্য করছে। নির্দেশ পালন করে। 4 থেকে 7 বছরের শিশুরা বড়রা বকবে, শাসন করবে, কেউ দেখে ফেলবে, এই ভয়ে বা সে কোনো অবাঞ্ছিত কাজ যাতে না করে ফেলে সেই ভয়টা তার মধ্যে কাজ করে। তারা কিন্তু নীতিবোধ তাদের মধ্যে থাকে না, শুধু ভয়ই কাজ করে, বাধ্যতামূলকভাবে করে। তাই অবাঞ্ছিত কাজ থেকে তারা বিরত থাকে। প্রশ্ন আসে, শাস্তি ও বাধ্যতা কোন স্তরের বৈশিষ্ট্য বা প্রকৃতি বা উদাহরণ? অ্যান্সার হবে ফার্স্ট স্টেজ, অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ। ঠিক আছে, প্রি কনভেনশনাল স্টেজ, প্রাক প্রথাগত স্তরের বৈশিষ্ট্য। মনে রাখবে, কোশ্চেন এইভাবেই আসবে, গুরুত্বপূর্ণ, কঠিন আসবে না, এই টপিক থেকে এইভাবে ঘুরিয়ে দেবে। তাহলে এই স্তরে শিশুদের মধ্যে শাস্তির আনুগত্য প্রকাশ পায়। কোন স্তরে শাস্তির আনুগত্য প্রকাশ পায়? তোমাদের যেভাবে সাজিয়ে দিয়েছি এর বাইরে এই টপিক থেকে আর কোশ্চেন হওয়ার চান্স খুব কম, এইখান থেকেই কোশ্চেন হবে। দেখো, শাস্তি ও বাধ্যতা স্তরে কিন্তু এই মানে প্রি ফরমেন্সিয়াল স্তরে কিন্তু প্রথম স্তরে শাস্তির অনুগত্য প্রকাশ পায়, কারণ তারা ভয় খায় যে বড়রা বকবে বা দেখে ফেলবে এরকম। আর দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত। এই পর্যায়ের নাম আপেক্ষিক মুখিতা। তাহলে আপেক্ষিক মুখিতা কোন পর্যায়ের আরেক নাম? তখন অ্যান্সার হয়ে যাবে প্রি কনভেনশনাল স্টেজের যে দ্বিতীয় স্তর আছে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা বা আপেক্ষিক মুখিতা। ঠিক আছে, তাহলে তার বয়স কত, বয়স সীমা কত? 4 থেকে 7 বছর, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, মানে 4 থেকে 7 বছর হচ্ছে প্রথম পর্যায়টা। 7 বছর বলবো না, এটা 10 বছর। 4 থেকে 10 বছর, 7 বছরটা নয়, কিন্তু 7 বছরে বেশি দেখা যায়। তাই বলছে এই পর্যায়ের নাম আপেক্ষিক মুখিতা। 7 থেকে 10 বছর বয়সী শিশুরা নিয়ম নীতি মানতে প্রস্তুত, যদিও অন্যরাও সেটা মেনে চলে। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? 4 থেকে 10-এর মধ্যে, ভালো করে বোঝো, প্রি কনভেনশনাল স্টেজ হচ্ছে 4 থেকে 10। প্রথম স্টেজটা হচ্ছে 4 থেকে 7, তারপরেরটা হচ্ছে 7 থেকে 10। অর্থাৎ 4 থেকে 10টাই কিন্তু কভার করা হচ্ছে। প্রথমটায় তারা বড়দের ভয় খায়, বড়দের আনুগত্য প্রকাশ পায়, শাস্তির আনুগত্য প্রকাশ পায়, ভয়ে ভয়ে বাধ্যতামূলকভাবে করে। আর দ্বিতীয়টাতে 7 থেকে 10 বছরে কি করে? আস্তে আস্তে তাদের প্রকাশ পাচ্ছে, নিয়ম নীতি তারা মানতে শিখছে, যদিও অন্যরাও সেটা মেনে চলে। যেমন আমি ক্লাসে কথা বলছি বা তুমি ক্লাসে কথা বলেছো, কারণ অন্যরাও বলছিল, অন্যদের কথা বলছে দেখে তুমিও কথা বলছো। বা আমি কথা বলবো না যদি তুমি না বলো, এই জাতীয়। আস্তে আস্তে শিখছে তারা যে তুমি কথা না বললে আমিও বলবো না, এই যে নীতিগত নৈতিক ব্যাপারগুলো আস্তে আস্তে তাদের মধ্যে আসছে। এটা কিন্তু ওই 4 থেকে 10 বছরের মধ্যেই, কিন্তু 4 থেকে 10 বছরের মধ্যে দ্বিতীয় স্টেজ যেটা 7 থেকে 10 সেইটা। আর 4 থেকে 7 যেটা হচ্ছে সেটা ভালো করে মনে রাখবে প্রথম স্তরে। তাহলে প্রশ্ন আসে প্রি কনভেনশনাল স্টেজের, অর্থাৎ 4 থেকে 10 বছরের মধ্যে 4 থেকে 7-এর যে টপিকটা, সেটার স্তর কত? এটা হয়ে যাবে শাস্তি ও বাধ্যতা 4 থেকে 7, আর দ্বিতীয় হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত 7 থেকে 10। মোট হচ্ছে 4 থেকে 10, তার মধ্যে 4 থেকে 7 আর 7 থেকে 10 এই দুটো ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা কি শিখলাম? এখানে বেশি টপিক নেই তাই বারবার ডিসকাস করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ভয় বা বাধ্যতামূলক আনুগত্য প্রকাশ পায় শাস্তির। দ্বিতীয়টা আস্তে আস্তে তারা শেখার চেষ্টা করে, নিয়ম নীতিটা মানার চেষ্টা করে। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড 2 নম্বরের পর্যায়ে চলে এলাম, কনভেনশনাল স্টেজ। অর্থাৎ আমরা যে বয়সটা আমরা জানি 10 থেকে 13 বছর, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। যে প্রথম পর্যায়ে আমরা কমপ্লিট হয়ে গেল, কুইকলি কমপ্লিট করে দিলাম কিন্তু। এরপর দ্বিতীয় পর্যায়, প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ, 10 থেকে 13 বছর। এই স্তরটি বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে প্রথাগত নৈতিকতার স্তর, কারণ এই সময় নৈতিক আচরণের নিয়মকানুন এর তাৎপর্য বোধ করতে শুরু করে। অর্থাৎ শিশুরা, আগেরটা আমরা 4 থেকে 10 বছরের যে 7 থেকে 10 সেই দ্বিতীয় স্তরে নিয়ম নীতি আস্তে আস্তে শুরু করার প্রক্রিয়ায় রয়েছে। আর এই প্রথাগত 7 থেকে 10-এ কি হচ্ছে? এই 10 থেকে 13-তে কিন্তু সুনৈতিক আচরণ, নিয়ম কানুনের তাৎপর্য বোধ, সেটা তো মানতে শিখেছে 7 থেকে 10-এ, শিখছে আস্তে আস্তে, কিন্তু তার যে তাৎপর্য সেটা বুঝতে চেষ্টা করছে বা শিখছে তারা এই প্রথাগত পর্যায়ে। এই স্তরের স্থায়িত্ব কিন্তু 10 বছরের পর থেকে উত্তর কৈশোর পর্যন্ত। মনে রাখবে, উত্তর কৈশোর পর্যন্ত, কারণ 10 থেকে 13 আমরা জানি 10 থেকে 13 বছর হচ্ছে প্রাক প্রথাগত। তাহলে এই সময়টা কিন্তু কৈশোর, উত্তর কৈশোর পর্যন্ত চলে। প্রথাগত স্তরটা কত পর্যন্ত চলে? 10 বছর বয়স থেকে উত্তর কৈশোর পর্যন্ত চলে। এই স্তরেরও দুটি পর্যায়ে আমরা বললাম, মোট 6টি পর্যায়। এই স্তরের দুটি পর্যায়, মানে প্রথম স্তরের প্রথম পর্যায়ের প্রথম দুটি স্তর আমরা পেয়ে গেছি। একটি হচ্ছে কি কি? বাধ্যতামূলক, শাস্তি পুরস্কারের বাধ্যতামূলক, একটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। এবার দ্বিতীয় পর্যায়ের আমরা পেয়ে যাচ্ছি দুটো। এটা কিন্তু তৃতীয় কেন লিখলাম ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, তিনটে তত্ত্ব, মানে তিনটে হচ্ছে পর্যায়, প্রাক প্রথাগত দুটো পর্যায়, প্রথম দ্বিতীয় স্তর, প্রথাগত পর্যায়ের আবার দুটি পর্যায়, তৃতীয় চতুর্থ। ঠিক আছে, এইভাবে একটা দুটো নয়, কিন্তু প্রথম থেকে আসছে বলে তৃতীয়, প্রথমটায় দুটো আছে আর প্রথাগতে দুটো আছে, এইভাবে মোট 6টা
স্তর অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেই স্তরগুলো প্রথম দুটো পেলাম, এবার তিনটে। অনেকে তোমরা ভুল করো যে স্তর করে দাও তিনটে, পর্যায় করো ছটি। করবে না, তিনটি পর্যায় ছটি স্তর। প্রথমে তো প্রথম পর্যায়ের দুটো স্তর, দ্বিতীয় পর্যায়ের দুটো স্তর, তৃতীয় পর্যায়ের দুটো স্তর। তো দেখো তৃতীয় স্তরে কি বলেছে, তৃতীয় স্তর অর্থাৎ প্রথাগত পর্যায়ের এটা হচ্ছে প্রথম স্তর, যেহেতু আগে দুটো করেছি তাই এটি হচ্ছে তৃতীয় স্তর। এই বৈশিষ্ট্য কি, এই সময়ে ছেলেমেয়েরা মনে মনে নিয়ম নীতি মেনে চলে। মানে নিয়ম নীতি মেনে চলে বলতে কি বোঝাতে চাইছে, এই সময় ছেলেমেয়েরা অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। বৈশিষ্ট্যটা দেখে নাও, অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। অন্যরা তাদেরকে প্রশংসা করবে, মর্যাদা দেবে, ভালো ছেলে বলবে, ভালো মেয়ে হিসেবে মর্যাদা দেবে, সেটা তাদের ভালো লাগবে। সুতরাং প্রথাগত স্তরের প্রথম দিকে তারা ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে পরিচিত হওয়ার তাগিদ অনুভব করবে, তাই তারা নিয়ম মেনে চলবে। এই পর্যায়ে ভালো ছেলে বা ভালো মেয়ের নৈতিকতা পর্যায়। তাহলে ছেলেদের ভালো মানে ব্যক্তিরা কখন তারা ভালো ছেলে বা ভালো মেয়ের নৈতিকতা পর্যায়ে পাওয়া যায়, সেটা হচ্ছে তৃতীয় স্তরে, অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত স্তরে। সেটা স্তরটা কি নাম, প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল স্টেজ, যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এরপর দেখো চতুর্থ স্তরে কি বলেছে। প্রথাগত স্তরের 1 নম্বর হয়ে গেল, এটা 2 নম্বর অর্থাৎ তৃতীয় চতুর্থ। কারণ প্রাক প্রথাগত অলরেডি প্রথম দ্বিতীয় পেয়ে গেছি, এখানে তৃতীয় চতুর্থ। এটা বলছে নিয়ম নীতির প্রাধান্য। এখানে আমরা তাগিদে শিখলাম যে তারা তাগিদে করছে, তাৎপর্য বুঝছে কিন্তু তাগিদে বুঝছে। এই পর্যায়ে এটি হলো আইন শৃঙ্খলা ভিত্তিক নৈতিকতার পর্যায়। নিয়ম নীতির প্রাধান্য এইটুকু মনে রাখলেই তোমরা ডেসক্রিপশনটার পড়ার দরকার নেই, তবু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইখানে তাহলে চতুর্থ স্তরে, প্রথাগত পর্যায়ে দ্বিতীয় স্তর অর্থাৎ চতুর্থ স্তরে তোমরা আশা করছি বুঝতে পারছো যে দ্বিতীয় স্তর মানে হচ্ছে চতুর্থ স্তর। কেন? কারণ আগে প্রাক প্রথাগতের দুটো গেছে, এটা প্রথাগতর দুটো, এরপরে উত্তর প্রথাগতের দুটো আসবে। ওই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে করা আছে কোহলবার্গের তত্ত্বটা। বারবার বলে দিচ্ছি। দেখো তাহলে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মকানুন মেনে চলা উচিত, না হলে সমাজের বা অন্যদের ক্ষতি হতে পারে। এই ধারণাগুলো তাদের মধ্যে উপলব্ধি হয়। এই উপলব্ধি হয় কোন স্তরে? প্রথাগত স্তরের দ্বিতীয় পর্যায়। অর্থাৎ তার যে প্রথাগত স্তরের দ্বিতীয় পর্যায় মানে হচ্ছে এখানে চতুর্থ স্তর, কারণ স্তর হিসেবে চতুর্থ, আর প্রথাগত পর্যায় হিসেবে পর্যায়টি হচ্ছে, পরীক্ষায় আসবে পর্যায়, এত কঠিন আসবে না। যদি আসে পর্যায়, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তাহলে আমরা কি শিখলাম প্রথমে আরো একবার দেখে নিচ্ছি, এরপর এমসিকিউ সলভ করব। প্রথম পর্যায়ে প্রাক প্রথাগত পর্যায়ে তার দুটো স্তর, প্রথম ও দ্বিতীয়। এরপরের স্তরগুলোও কিন্তু আমরা তৃতীয় চতুর্থ হিসেবেই দেখব। প্রথাগত পর্যায়ের দুটো স্তর, এটা তৃতীয় চতুর্থ, কারণ আমরা বললাম তৃতীয় চতুর্থ হিসেবে দেখব। এবার আসি উত্তর প্রথাগত পর্যায়, এটাই শেষ। উত্তর প্রথাগত পর্যায়ের আমরা বৈশিষ্ট্যটা কি দেখে নেব। পূর্বোক্ত দুটি স্তরে নৈতিকতার নির্ণয় কেন্দ্র ছিল ব্যক্তির বাইরে, মানে ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার নেই, বাহ্যিক ব্যাপারগুলো ছিল, বাইরের ছিল। বাইরের কোনো দীপকের ফলে বা উদ্দীপকের ফলে ব্যক্তির আভ্যন্তরীণ পরিবর্তন হতো। আর উত্তর প্রথাগত স্তরে কি হবে, নীতিবোধ তাদের কাজ করবে। নীতিবোধ ব্যক্তির একান্ত নিজস্ব অন্তরের সম্পদ। কি অন্তরের সম্পদ? ব্যক্তির একান্ত নিজস্ব অন্তরের সম্পদ কি? সেটা হচ্ছে নীতিবোধ। এই স্তরে দেখা যায়। তাহলে প্রশ্ন আছে নীতিবোধ কোন স্তরে দেখা যায়? অ্যান্সার হবে উত্তর প্রথাগত স্তরে। উত্তর প্রথাগত স্তরে। এই স্তরের বৈশিষ্ট্য কত? 13 বছরের ঊর্ধ্বে, 13 থেকে সব। অতএব এখানেই হবে, এটা কমন ব্যাপার। এই স্তরে নীতিবোধ ব্যক্তির একান্ত অন্তরের সম্পদ হিসেবে দেখা যায়। এর আবার দুটো স্তর, দুটো স্তর, প্রথম দুটো মানেই হচ্ছে পঞ্চম ষষ্ঠ, কারণ এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দুটো দুটো করে পেয়ে গেছি। এটা হচ্ছে পঞ্চম স্তর, মানে তৃতীয় পর্যায়ের প্রথম স্তর তার মানে পঞ্চম, আবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় স্তর মানে ষষ্ঠ, এইভাবে দেখবো। বলছি যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এটা আর কিছু নেই। আর একটা হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। পঞ্চম স্তরে বলেছে যুক্তি দ্বারা। এই পর্যায়ের বৈশিষ্ট্য সামাজিক যে চুক্তি, চুক্তিমুখী, হ্যাঁ এই চুক্তিমুখিতা মানে হচ্ছে, আগেটা বললাম যুক্তিমুখিতা, এটা হচ্ছে চুক্তিমুখিতা। চুক্তিগুলো সামাজিক যে নিয়ম নীতি চুক্তি বিভিন্ন হয়ে থাকে সেগুলো বুঝতে পারে, তারা নৈতিকতা বুঝতে পারে। কৃত্রিম নিষেধাজ্ঞা যে নৈতিকতা নয় সেটা তারা বুঝতে পারে এই পর্যায়ে, ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে নীতিগত ভালোভাবে মানে আগ্রহ প্রকাশ করছে। এই স্তরের ছেলে মেয়েরা সমস্তটা বুঝতে পারে যে যুক্তি দ্বারা কি করে নিয়ন্ত্রিত হয় সেটা বুঝতে পারে। এবং ষষ্ঠ স্তরে কি বলছে, বিবেক দ্বারা। একটা আছে যুক্তি দ্বারা, একটা বিবেক দ্বারা, দুটোই হচ্ছে কিন্তু কোন পর্যায়ে? উত্তর প্রথাগত পর্যায়ের দুটো স্তরে, পঞ্চম আর ষষ্ঠ স্তর। কারণ আগের দুটো স্তরে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইভাবে আমরা পড়ে এসেছি। এখানে সর্বশেষ পর্যায়ে সর্বোচ্চ নীতিবোধ জাগ্রত হয়, একমাত্র বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর প্রাথমিক স্তরে। এটা তোমরা মনে রাখবে। এখানে বিধিনিষেধ সার্বজনীন নৈতিকতার অঙ্গ হচ্ছে এই বিবেক দ্বারা নিয়ন্ত্রিত প্রথা, মানে উত্তর প্রথাগত স্তর, ঠিক আছে? এটা তোমাদের ব্যাখ্যার জন্য বলে দিয়েছি। এখানে যেগুলো মনে রাখবে সেটা হচ্ছে সার্বজনীন নৈতিকতা, সর্বোচ্চ নীতিবোধ, ঠিক আছে? এই দুটো শুধু রেখে রাখবে, আর কিচ্ছু নয়।
ভারতের বিবেক দ্বারা নিয়ন্ত্রিত কখন হয়? যখন তাদের মধ্যে সর্বোচ্চ নীতিবোধ জাগ্রত হয় এবং তাদের মধ্যে সর্বজনীন নৈতিকতার অঙ্গ হিসেবে তাদের প্রকাশ পায়। ঠিক আছে, এই হলো ব্যাপার। বাট এখানে বলে রাখি, এবার তাদের যে শিক্ষাগত তাৎপর্য অলরেডি এটা বলে দিয়েছি, কিন্তু এই শিক্ষাগত তাৎপর্যটা তোমরা জেনে নিলে এইখানে যে তথ্য, এই তথ্যগুলি প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটো একটা আছে, জাস্ট দেখে নাও। কিন্তু তার আগে এখানে বলে দিই, কোহলবার্গ কিন্তু এখানে উল্লেখ না করলে কিন্তু ওটা তোমাদের একটু ক্ষতি হয়ে যেতে পারে। দেখো, এ টাইপ আর দুটো টাইপ করে বলেছেন, এ এবং বি। কোহলবার্গ তাহলে প্রশ্নে আসে কটি টাইপের কথা বলেছেন? টিওয়াইপি টাইপ, ধরন, আনসার হবে দুটো, একটা এ টাইপ, একটা বি টাইপ। ঠিক আছে, বি টাইপ মানে এ টাইপটা কি? এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা, এটা হচ্ছে দুটো রকম টাইপ, মানে ব্যক্তিত্বের দুটো টাইপ, ব্যক্তির দুটো টাইপ। তো এ টাইপের নৈতিকতা কখন প্রকাশ পাবে ভালো করে জেনে রাখো, প্রশ্ন আসে এখান থেকে। এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হবে কিসের উপরে? কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। আবারও বলছি, তাহলে এর এই এর নৈতিকতা নিয়ন্ত্রিত হবে কর্তৃত্বর উপরে। কর্তৃত্ব ও কিসের উপরে? নিয়মের উপরে। কর্তৃত্ব ও নিয়মের উপরে। তাহলে যে প্রশ্ন আসে, এ টাইপ ব্যক্তিদের মানে নিয়ন্ত্রিত হয়, এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের উপর? কর্তৃত্ব ও নিয়ম নীতির উপরে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে বি টাইপের কি হয়, সেটাও বলে দিচ্ছি। বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে কিসের উপর? তাদের আদর্শের উপরে ও উন্নত বিবেকের উপরে। উন্নত বিবেকের উপরে। প্রশ্ন আসে, আদর্শ উন্নত বিবেকের উপরে কোন টাইপের ব্যক্তিত্বের নির্ভর করে? বি টাইপ ব্যক্তিত্ব। আর প্রশ্ন যদি আসে এ টাইপ ব্যক্তিত্বের নৈতিকতা কিসের উপর নির্ভর করে? কর্তৃত্ব নিয়ম নীতির উপরে। এটা জেনে রাখো, আমার মনে হচ্ছে যেন এটা এই ধরনের কোশ্চেন আসতে পারে, কারণ যেহেতু যা টাফ হচ্ছে, এই টপিকগুলো তোমরা না জেনে রাখলেই নয়। ঠিক আছে, কারণ মনে রাখবে এ টাইপ আর বি টাইপ, এ টাইপ হচ্ছে কর্তৃত্বের উপরে, এ টাইপ হচ্ছে কর্তৃত্ব আর নিয়ম নীতির উপরে, আর বি টাইপ হচ্ছে আদর্শ বিবেকবোধ ও উন্নত বিবেকবোধ বা আদর্শ উন্নত বিবেকবোধের উপরে। কারণ এ টাইপের ব্যক্তিত্বের উপর কিন্তু নীতিবোধের আবেগের যে ভূমিকা সেটা অধিক। আবারও বলছি, যেহেতু নিয়ম নীতি আছে তাই নীতিবোধের অধিক। আর বি টাইপের ক্ষেত্রে কিন্তু জ্ঞান ও প্রজ্ঞার মানে অধিক, কারণ উন্নত আদর্শ নীতিবোধ আছে। এটা এখানে নিয়ম নীতি বেশি, আর এটা আদর্শ উন্নত বিবেকবোধ বেশি। তাই এখানে কি যাচ্ছে, এখানে আরেকটি টপিক হয়, সেটা হচ্ছে এখানে যেহেতু আদর্শ আছে এইটা বিতে আর নীতিবোধ আছে, নিয়ম নীতি আছে এতে, তাই এ টাইপের আবেগের ভূমিকা সব থেকে অধিক। এ টাইপের আবেগের ভূমিকা সব থেকে অধিক। আর বি টাইপের কি আছে? বি টাইপের নীতিবোধের সব থেকে অধিক বেশি। কারণ কি? জ্ঞান ও প্রজ্ঞা একমাত্র বি টাইপে বেশি থাকে, কারণ সেখানে আগে বললাম আদর্শ উন্নত বিবেক আছে। ঠিক আছে, একদম মুখস্থ করে নেবে, খাতায় লিখে রাখলো তোমরা খুব ভালো হতো। যাই হোক, এবার দেখে নাও শিক্ষাক্ষেত্রে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা বৈশিষ্ট্য কি। খুব গুরুত্বপূর্ণ, ছোট্ট 4-5টি লাইনে। প্রথমেই বলেছে সমস্ত বয়সের ছাত্রছাত্রীর জন্য একই নৈতিক মান হবে, অর্থাৎ চারটে ছাত্রছাত্রী থাকলে চারজনের কিন্তু আলাদা নয়, মানটা তৈরি হবে একদম সমমানের হতে হবে। ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকের নৈতিক যে মান সমান থাকতে হবে। দ্বিতীয়ত, নীতিভঙ্গের জন্য শাস্তি এবং নীতি প্রণয়নের জন্য পুরস্কার প্রাথমিকভাবে কার্যকর হলেও মনে রাখতে হবে নীতিবোধ এখানেই যেন আবদ্ধ না হয়ে থাকে। অর্থাৎ পুরস্কার বা কার্যকরী করবে ভালোর জন্য, সে ঠিক আছে, শাস্তি ও নীতি প্রণয়ন করলেন ঠিক আছে, অ্যাজ এ টিচার তোমাকে দেখতে হবে, অ্যাজ এ টিচার শিক্ষক হিসেবে পেডাগজিক্যাল কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এই পেডাগজিক্যাল কোশ্চেন অ্যান্সার কিন্তু এইভাবেই করতে হবে, নিজেকে অ্যাজ এ টিচার ভেবে নেবে, তাহলে অ্যান্সার করতে পারবে। পুরস্কার কার্যকরী কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না, অর্থাৎ নীতি প্রণয়ন কিন্তু ভালোভাবে রাখতে হবে। নীতি ভঙ্গের জন্য শাস্তি নীতি প্রণয়ন থাকবে, পুরস্কারও প্রাথমিকভাবে কার্যকর হলেও আরও নীতিবোধের মানটা তোমাদের বাড়াতে হবে অ্যাজ এ টিচার, এবং নীতিবোধ যেন এখানে সীমাবদ্ধ না থাকে। তারপর বলছে ব্যক্তিগত স্বাভাবিক ঘটনা থেকে নৈতিক উদাহরণ বেছে নিলে তা বিশেষভাবে নৈতিক বিকাশে ফলপ্রসূ হয়। অর্থাৎ যে কোনো আমরা যখন উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিলে সেই বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হয়। যেভাবে আমি তোমাদের দিচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, ঠিক সেই রকম ব্যক্তিগত ও স্বাভাবিক ঘটনা থেকে, চোখের সামনে ঘটছে ব্যক্তিগত স্বাভাবিক ঘটনা, সেগুলো থেকে দিলে তাদের বুঝতে সুবিধা হয় এবং তাদের নৈতিক বিকাশ হয় কিন্তু ফলপ্রসূ। এরপর বলছে খোলামেলা আলোচনা, দলগত নৈতিক দায়িত্ব, খোলামেলা আলোচনা, দলগত নৈতিক দায়িত্ব ব্যক্তিগত প্রতিযোগিতা অপেক্ষা দলগত প্রতিযোগিতা নৈতিক বিকাশে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ একজন দুজন নয়, সমগ্রভাবে প্রত্যেকে, যখন ধরো একজন একটা জায়গায় খেলছে আর অনেকজন একটা জায়গায় খেলছে, তাদের মধ্যে যে নীতিবোধ, খেলার সামাজিক বিকাশ, একসাথে তারা খেলছে, এইখানে কিন্তু বিকাশটা বেশি হবে। অর্থাৎ দলগত প্রতিযোগিতা নৈতিক বিকাশে সব থেকে বেশি, ব্যক্তিগত প্রতিযোগিতা নয়। তাই খোলামেলা আলোচনা, দলগত নৈতিক দায়িত্ব
এগুলোর থেকে দলগত প্রতিযোগিতা অর্থাৎ দলগত ব্যাপারটা কিন্তু এখানে নৈতিক বিকাশে বেশি সহায়ক। এবং নেক্সট অ্যান্ড লাস্ট, এরপর আমরা এমসিকিউ সলভ করব। লাস্ট হচ্ছে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষক অনুভূতিশীল হবে। তুমি যখন টিচার হিসেবে যুক্ত হচ্ছ তখন তোমাকে মানে প্রত্যেকটি শিক্ষার্থীদের, একজন নয়, প্রত্যেকটি শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে অবগত থাকতে হবে এবং অনুভূতিশীল হতে হবে। কারণ প্রত্যেকের নৈতিক মান একটু আগে আমরা পড়ে নিলাম, সমান থাকতে হবে, কোনো কম বেশি থাকবে না। চলো, আশা করি বোঝা গেছে। এরপর আমরা এমসিকিউ সলভ করছি। প্রথম কোশ্চেন, এই টপিকের সম্ভাব্য প্রশ্ন আজকে যে আমরা আলোচনা করলাম। প্রথম কোশ্চেন, চটপট 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার জানাবে। কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? তৃতীয় স্তর, চতুর্থ স্তর, ষষ্ঠ স্তর, পঞ্চম স্তর। এইগুলো হচ্ছে স্তর। দেখো কত কঠিন কোশ্চেন এইভাবে হবে, তোমরা অ্যান্সার অনেকেই ভুল হয়ে যাবে। সমস্ত অ্যান্সার বলে দেবো ট্রিক্সের সাহায্যে। এই স্তর কি কি? আচ্ছা, স্তর কি কি? স্তর আমরা কটি পড়েছি বলো তো, তোমরা কমেন্টে জানাও কটি স্তর। যারা যারা লাইভে আছো বা এখন ক্লাস দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও এই মুহূর্তে কটি স্তর আছে। আমি বলেছি 6টি স্তর আছে। পর্যায় কটি আছে? 3টি পর্যায়। তাহলে এখানে জানতে চেয়েছে কোন স্তরে। প্রথম পর্যায়ে প্রাক প্রথাগত 2টি স্তর, দ্বিতীয়ত হচ্ছে প্রথাগতর 2টি স্তর, তৃতীয় হচ্ছে উত্তর প্রথাগতের 2টি স্তর। মোট 6টি স্তর এবং 3টি পর্যায়। তাহলে বলেছে নৈতিক বিকাশ, আমরা একটু আগেই বললাম নৈতিক বিকাশ হচ্ছে শ্রেষ্ঠ বিকাশ। ঠিক আছে, নৈতিক বিকাশ শ্রেষ্ঠ বিকাশ, সেটা একদম ম্যাচিওর হলে তবেই পাওয়া যায়। আর আজকে 3টে স্টেজ ছিল, তার মধ্যে নৈতিক বিকাশ একমাত্র পাওয়া যাবে উত্তর প্রথাগততে। কিন্তু উত্তর প্রথাগত হচ্ছে পর্যায়, তার আন্ডারে যে দুটো স্টেজ আছে, প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ। প্রথমটা হচ্ছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, দ্বিতীয়টা হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। তাই এখানে নৈতিক বিকাশ কোথায় হবে? একের দাগে রাইট আনসার কিন্তু হয়ে যাবে ডি। তাহলে পঞ্চম স্তরে, তাহলে মানে উত্তর প্রথাগত স্তরে দুটো স্তর, একটা প্রথমটা হচ্ছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে আদর্শ বিবেকবোধ। আর যুক্তি যেখানেই থাকবে, আমরা একটু আগেই বললাম, একটা নিয়ম নীতির উপরে চালু করবে আর একটা আদর্শ বিবেকবোধের উপরে চালু করবে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে ডি, পঞ্চম স্তর। পঞ্চম স্তরটা আমি তোমাদের একটু বলেই দিয়েছিলাম, যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। আর যুক্তি মানে কি? যুক্তি তখনই হবে যখন তাদের নীতিবোধ থাকবে, তারা বিচার বিশ্লেষণ করতে পারবে। ঠিক আছে, তাই অ্যান্সার একের দিকে ডি। আশা করি আর ভুল হবে না। এইভাবে একটা দেখিয়ে দিলাম, এরপরে নিশ্চয়ই সব পারবে। দেখো বলছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি? জ্ঞানমূলক বিকাশ, ভূমিকা গ্রহণের ক্ষমতা, জ্ঞানমূলক দ্বন্দ্ব, উপরের সবগুলি। প্রথম দিকে একদম আলোচনা করে দিয়েছিলাম আমি। কোহলবার্গ তার নৈতিক বিকাশের উপাদানগুলি, 3টে উপাদানের কথা বলেছিলেন। মূলত 3টে উপাদান বলেছেন। কি কি? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণের ক্ষমতা। তাই এখানে জ্ঞানমূলক বিকাশ পেয়ে গেলাম, জ্ঞানমূলক দ্বন্দ্ব পেয়ে গেলাম, ভূমিকা গ্রহণের ক্ষমতা পেয়ে গেলাম। তাই সবগুলি যখন আছে, রাইট অ্যান্সার হবে দুইয়ের দাগের ডি, উপরের সবগুলি। প্রথমেই আমি বলে দিয়েছিলাম কথায় কথায়, এবং তোমাদের লিখেও দেখিয়ে দিয়েছিলাম দুইয়ে। একদম দেখে নাও, তাহলে তুমি একটু ঝালিয়ে নিলে আর কোনো অসুবিধা হবে না। দেখো প্রথমেই দেখে নাও এখানে কি বলা আছে। এই যে কোহলবার্গের মত অনুযায়ী 3টি প্রধান উপাদান কি কি? দেখছো প্রশ্ন এইখান থেকেই হবে খুঁটিয়ে খুঁটিয়ে। জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। এই 3টি উপাদান কিরকম? পরস্পর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। তাহলে বুঝতেই পারছো কোশ্চেন কিরকম আসতে পারে আপডেটেড। 2 দাগের ডি রাইট অ্যান্সার। 3 নম্বরে কি বলছে? কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় বলেছে? জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, যুক্তি ও চিন্তনকে সক্রিয় করা। কোন স্তর বলেছে? নৈতিক বিকাশের স্তর। একটু আগে আমরা জেনে নিলাম নৈতিক বিকাশের স্তর বেশি প্রশ্ন আসবে, আগেই বলেছি। নৈতিক বিকাশের স্তর মানে হচ্ছে ম্যাচিউরিটি লেভেল, অর্থাৎ উত্তর প্রথাগত স্তরে। উত্তর প্রথাগত স্তরে 2টি স্তর জানলাম, একটা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত আর একটা আদর্শ বিবেকবোধ বা বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এখানে বলেছে নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ তাহলে কি হবে? ক্যালকুলেশন করে নাও, হিসাব করে নাও নিজের মনের মধ্যে। 3 দাগের সঠিক কি হবে? আমরা পড়েছি জ্ঞানমূলক দ্বন্দ্ব, একটু আগেই পড়লাম জ্ঞানমূলক দ্বন্দ্ব। হ্যাঁ, জ্ঞানমূলক দ্বন্দ্ব ভূমিকা হিসেবে ছিল। প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ, এই 3টে উপাদান, তার মধ্যে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা 3টিই ছিল। এবার এখানে বলেছে যুক্তি ও চিন্তনকে, নৈতিক বিকাশে যুক্তি চিন্তন থাকবে। তাহলে 3টি যখন আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করে, যেটা নেই সেটা নয় বলেছে যখন, তাহলে সি হবে রাইট অ্যান্সার, যেটা নয় বলেছে। তাহলে দেখো ভালো করে দেখো, জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা, এটা আমরা আজকে আলোচনায় পেয়েছি। প্রজ্ঞামূলক বিকাশ, এটাই তো আমাদের নৈতিক বিকাশ। প্রজ্ঞামূলক বিকাশের টপিকটাও আমরা পেয়েছি। আর যুক্তি ও চিন্তনকে সক্রিয় করা, এই যে নীতিবোধ, মানে তোমার তৃতীয় পর্যায়ে এই আলোচনাটাই পেয়েছি। তাহলে আজকের আলোচনায় পেলাম না যেটা, সেটাই অ্যান্সার, সি হবে সঠিক উত্তর। কারণ সঠিক নয় বলেছে এখানে। নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। তাহলে জ্ঞান বা প্রজ্ঞা একই রকম প্রায়।
জ্ঞানমূলক, দ্বন্দ্ব, বিকাশ, যুক্তি, নৈতি সব থাকবে আজকের টপিকের উপরে, কারণ আজকের টপিকটাই হচ্ছে নৈতিক বিকাশ। এইভাবে প্রশ্ন করবে, তোমাদের ক্লাসের কথা মনে পড়বে, পরীক্ষার হলে ভুল হবে না। কোহলবার্গ নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? 2টি, 4টি, 3টি, 6টি। এটা আর যেন কারোর না ভুল হয়। কটি স্তর আমি বলে দিয়েছি, কটি পর্যায়েও বলে দিয়েছি। কটি স্তর বলেছি আমরা? বলে দিয়েছি 6টি স্তর, তাই তো। আর পর্যায় কটি বলেছি? 3টি পর্যায়ে। রাইট অ্যান্সার হয়ে যাবে সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা সি করেছে তাদের রাইট অ্যান্সার। 5 নম্বরে কি বলেছে? কোহলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলি হলো প্রথাগত, প্রাক প্রথাগত, উত্তর প্রথাগত, নাকি প্রাক প্রথাগত, উত্তর প্রথাগত, প্রথাগত, নাকি উত্তর প্রথাগত, প্রাক প্রথাগত, প্রথাগত, নাকি প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত। 4টি অপশনের মধ্যে একদম ক্রমবিন্যাস স্টেপ বাই স্টেপ যেতে হবে, কিন্তু ভালো করে দেখে নাও। আমি বলেই দিচ্ছি 3টি স্তর কি কি। প্রথম হচ্ছে 7 থেকে 10 বছর হচ্ছে প্রাক প্রথাগত। তারপর কি বলেছি? 10 থেকে 13 বছর প্রথাগত। তারপর কি বলেছি? 13 থেকে 13 বছরের ঊর্ধ্বে উত্তর প্রথাগত। ডি হবে আমাদের সঠিক অ্যান্সার, ছবির মতো উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বরে, নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? নয় বলেছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণের ক্ষমতা, অনুশীলন, নাকি জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা। সাম্যাবস্থা কোনটি হবে? আবারও বলেছি নৈতিক বিকাশ, কারণ বিকাশটাই হচ্ছে নীতিগত বিকাশ। তার গুরুত্বপূর্ণ বিষয় কোনটি নয়? জ্ঞানমূলক দ্বন্দ্ব অবশ্যই হবে, পড়েছি। ভূমিকা গ্রহণের ক্ষমতা অবশ্যই হবে, পড়েছি। জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান কিভাবে ঘটাতে পারবো 3টে উপাদানের দ্বারা, সেটাও পড়েছি। কারণ এখানে বলে দিই, জ্ঞানমূলক প্রথমেই একদম আলোচনা করেছি, ভালো করে মনে করো। জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটানোর জন্যই কিসের দরকার আছে? এই নীতিবোধ নৈতিক বিকাশের তত্ত্ব নির্ভর করে। তাই নীতিবোধ হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা আনতে পারে। 3টি পেয়ে গেছি, পাইনি শুধু সি, অনুশীলনটা। তাই অনুশীলন হবে সঠিক উত্তর, কারণ বলেছে বিষয় নয় কোনটি। নেক্সট দেখে নাও 7 নম্বরে, কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? সব নয় দিয়ে, কারণ প্রশ্ন এইভাবেই কঠিন করে দেবে। শাস্তি ও বাধ্যতা, সমাজ প্রত্যাশিত আচরণ, সর্বজনীন নীতি, অনুকরণ। কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? শাস্তি ও বাধ্যতা, এটা আমরা প্রাক প্রাথমিক স্তরে পেয়েছি। তারা মানতে চায় না, ভয়ের জন্য কিছু চকলেট দেবে সে আনন্দের জন্য, বা বড়রা বকবে, বকা দেবে তার জন্য, এটা পেয়েছি আমরা অবশ্যই প্রাক প্রাথমিক স্তরে। সমাজ প্রত্যাশিত আচরণও পেয়েছি। সমাজ প্রত্যাশিত আচরণ কখন হবে? সমাজ প্রত্যাশিত আচরণ হয়ে যাবে কিন্তু সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, যেটা পেয়েছি দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ প্রাক প্রথাগত স্তরে। সর্বজনীন নীতি, সর্বজনীন নীতি কি হবে? সর্বজনীন নীতিটাও পেয়েছি আমরা। ভালো করে দেখো, সর্বজনীন নীতি আমরা পেয়ে নিয়েছি, একটু আগে আমরা আলোচনা করেছি যে কোন স্তরে আছে। তাহলে পাইনি শুধু অনুকরণ, অনুকরণটা পাইনি। যেটা পাইনি সেটাই চেয়েছে, বলেছে কোনটি প্রাসঙ্গিক নয়। এই 3টে প্রাসঙ্গিক, কিন্তু চেয়েছে তো প্রাসঙ্গিক নয়, তাই ডি হবে আমাদের সঠিক উত্তর। বলছে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয়? কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয়? বা এখানে প্রশ্ন আসতে পারে ভাগ হয়, ঠিক আছে, বিভক্ত হয়, ইত্যাদি ক্ষেত্রে যাই আসুক। এ টাইপ এবং বি টাইপ ক্ষেত্রে যখনই বলবে তখনই রাইট অ্যান্সার কি যাবে? জ্ঞানমূলক, প্রাক্ষোভিক, সামাজিক বিকাশ। একটু আগেই বললাম কোহলবার্গের ক্ষেত্রে উনি বলেছেন এ টাইপ ব্যক্তিদের দুভাগে ভাগ করেছেন, এ টাইপ, বি টাইপ। এ টাইপে কি আছে? কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের দ্বারা নির্ভর করে তাদের নৈতিক বিকাশ বা নৈতিকতা। তাহলে এ টাইপের নৈতিকতা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব, নিয়মের উপরে। বি টাইপের নিয়ন্ত্রিত হয় কিসের উপরে? বি টাইপের নিয়ন্ত্রিত হয় কিন্তু আদর্শ ও উন্নত বিবেকবোধের দ্বারা। তাই আজকের নৈতিক বিকাশে আমরা টপিকটা পেয়েছি ডি, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট আরও আছে, আমি এখানে আরো একবার বলে দিই, অনেকে ভুল করবে, এর পরের উত্তরটা না হলে ভুল করে ফেলবে। এ টাইপ আর বি টাইপ, এই এ টাইপে আমরা বলে দিলাম কি কিসের? আবেগের ভূমিকা, আবেগের ভূমিকা বেশি থাকে। আর বি টাইপে কি থাকে? বি টাইপে সব থেকে বেশি থাকে জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা সব থেকে বেশি থাকে বি টাইপে। আর আশা করি ভুল হবে না। প্রশ্ন যদি নাও থাকে তাতেও তোমাদের কোনো সমস্যা হবে না, প্রশ্ন এলেও তোমরা করতে পারবে। বি টাইপ ব্যক্তিদের নিয়ন্ত্রিত নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? বললাম অ্যাজ ইউজুয়াল চলে এসছে কোশ্চেন। নিয়মের দ্বারা, নিজ স্বার্থের কথা বিবেচনা করে, আইনের দ্বারা, বিবেকের দ্বারা। দেখি তোমরা নিজেরা কত দ্রুত অ্যান্সারটি করতে পারো। বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কোনটির দ্বারা? এ টাইপ, বি টাইপ দুটো টাইপ। এ টাইপে যদি হয় তাদের কর্তৃত্ব নিয়ম নীতির দ্বারা, তাহলে নিয়মের দ্বারা হচ্ছে না, আইনের দ্বারাও হচ্ছে কি? ভালো করে ভেবে দেখো, আইনের নিয়ম নীতি মানে নিয়ম মানে আইন, এই দুটো হচ্ছে না যখন বেরিয়ে গেল। তারপর নিজের স্বার্থের কথা বিবেচনা করে, এই টপিকটাই আসছে না।
তাই রাইট অ্যান্সার হয়েছে আদর্শ বিবেকবোধ ও উন্নত বিবেকবোধের দ্বারা বি টাইপের নৈতিকতা নিয়ন্ত্রিত হয়, ডি হবে সঠিক অ্যান্সার। তোমরা আউট অফ 9 মধ্যে কে কত স্কোর পেলে তোমরা জানিয়ে দাও। এরপর তোমাদের হোম টাস্ক, 9 মধ্যে কার কত স্কোর হলো জানিয়ে দাও। ঠিক আছে, আজকের তোমাদের হোম টাস্কের কোশ্চেন, নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে, দেরিতে ঘটে? ভাষার বিকাশ, সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ। চটপট তোমরা অ্যান্সার জানিয়ে দাও ভিডিওর কমেন্টে, এবং আউট অফ 9 কার কত স্কোর হলো তোমরা সেটা ভিডিওর মেন কমেন্টে জানাও। প্রত্যেকে তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তোমরা এটা শেয়ার করে দাও। যদি ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে, কারণ তোমাদের সাথে আরও অন্যান্যরাও কিন্তু এই ক্লাসটি ফ্রি অফ কস্ট সুযোগ পাচ্ছে ক্লাসটি করার। তোমাদের সাথে সাথে তোমাদের একটি শেয়ার 100 জন স্টুডেন্টের কিন্তু ক্লাস দেখার সুযোগ করে দিতে পারে, তাদের উপকার হতে পারে। ঠিক আছে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমাদের সাথে আমাদের বন্ডিং তৈরি হবে কিন্তু এই শেয়ারিং এর দ্বারাই, এটা মনে রাখবে। ঠিক আছে, তো আরপি এডুকেশনের তোমাদের সমস্ত অ্যাসপিরেন্টসদের ধন্যবাদ জানাই এতক্ষণ ক্লাসটি সময় নিয়ে করার জন্য। প্রত্যেকে তোমরা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।